হ্যালো বন্ধুরা। গভীর রাতে সৎ মার সাথে কাজ করার সময় হঠাৎ আপন মা এসে দেখে ফেলে। তারপর যা ঘটল তা শুনলে তোমাদের লাঠি দাঁড়িয়ে যাবে। তোমরা দেরি না করে হেডফোন নিয়ে বসে যাও। বন্ধুরা, বুঝতেই তো পারছো কেমন ইন্টারেস্টিং গল্প হতে যাচ্ছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলো কথা না বাড়িয়ে গল্প শুরু করি। মা, আমি না এলেই কি হতো না? না হতো না। তোর ফুপা কি ভাবতো? আর তোর বাবাও তো নেই। আর এসে তো তোর কোনো ক্ষতি হচ্ছে না গি। একরাশ হতাশা নিয়ে অদ্রিকা তার মা শাহানা বেগমের দিকে তাকিয়ে বলল, আমার ভালো লাগছে মা। মাথাটা ঘুরাচ্ছে। এই শরীরে আমাকে তোমরা বিয়ে বাড়িতে না আনলেও পারতে গু। এটা কি ধরনের কথা অদ্রি? একমাত্র ফুপুর ছেলের বিয়েতে আসবি না? আসব না সেটা বলিনি, কিন্তু শাহানা বেগম এ পর্যায়ে ভ্রু কুঁচকে বলল, বেশি কথা না বলে চুপচাপ শুয়ে থাক। এতটাও অসুস্থ না তুই। আমি একটু তোর ফুপুর কাছ থেকে ঘুরে আসি গু। অদ্রিকা মায়ের কথা শুনে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল। ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না। জ্বর, ঠান্ডা, শরীর ব্যথা, মাথা ঘোরানি, বমি বমি ভাবসহ আরও অনেক রোগ লেগেই আছে। অবশ্য এগুলো তো শরীরের রোগ, মেডিসিন নিলে ধীরে ধীরে ঠিক হবে। অথচ তার মনে যে রোগটা হয়েছে তার কি হবে? এটার জন্য কি কোনো মেডিসিন আছে? কটকটে সবুজ রং এর সিল্কের পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের গ্লাস পরে ছাদের এক কোনায় বসে আছে ইমতিয়াজ। মাথা ভর্তি চুলগুলো অগোছালো। বোঝাই যাচ্ছে তার সোজা সোজা চুলগুলো জেল দিয়ে খাড়া করে রাখার চেষ্টায় সে আজ ব্যর্থ। মৃদু বাতাসে তার সামনের কিছু চুল ফর্সা কপাল বেয়ে চশমার উপর এসে পড়ছে। গোল দুটো ছোট ছোট চোখ দিয়ে সে একমনে তাকিয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করছে। আর পুরো জোর দিয়ে সিগারেট শুষে নিচ্ছে। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকিয়ে সিগারেটটা হাত থেকে ফেলে মুচকি হেসে বলল, কিছু বলবে মা? হ্যাঁ। তুই কি আখিকে একবার কল করে কথা বলতে পারবি? আখির কথা শুনে ইমতিয়াজের এর হাসি এক নিমিষে মিলিয়ে গেল। সে বিব্রত ভঙ্গিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, পারব উ। নাম্বারটা না নিয়ে কোথায় যাচ্ছিস? হাঁটা থামিয়ে দিয়ে ইমতিয়াজ তার মা আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, মা, আমার ফোনে কথা বলাটা পছন্দ না আগে। আজ বাদে কাল ওর সাথে তোর বিয়ে, অথচ ওর সাথে একবারও দেখা করলি না তুই। অন্তত ফোনে কথাটা তো বলতে পারিস ক? বিয়ের পরেই না হয় একবারে কথা বলবো উ। একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে ইমতি। সব বিষয়ে এমন উদাসীন হলে চলে না গি। তুমি দেখে শুনেই ঠিক করেছ। নাম্বারটা দাও উ। নাম্বারটা একটি কাগজে লিখে এনেছিল আয়েশা বেগম। ছেলের হাতে কাগজের টুকরোটা দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলের গমন পথে তাকিয়ে রইল আয়েশা বেগম। ঢাকার মাঝে নিজস্ব বিশাল এক ৮ তলার বাড়িতে স্বামী সন্তান নিয়ে বসবাস করে সে। এই যুগে ঢাকা শহরে নিজস্ব বাড়ি থাকা মানেই অনেক কিছু। অবশ্য তাদের শুধু এখানেই না, গ্রামেও ২টা বিশাল বিশাল বাড়ি আছে। টাকা পয়সার অভাব নেই বললেই চলে। কোনো দিন টাকার অভাব কি সেটা বুঝতে ও দেয়নি তার স্বামী আফজাল সাহেব। পরশু তাদের ছোট ছেলে ইমতিয়াজের বিয়ে। এটাই তাদের বাড়ির শেষ বিয়ে। তার বড় এক ছেলে আর মেয়ের বিয়েটাও সেরে ফেলেছে এর মাঝে। শেষ বিয়ে হিসেবে তেমন একটা হইচই অবশ্য হচ্ছে না। পুরো বাড়ির বাইরে আলোকসজ্জায় ভরে আছে, অথচ বাড়ির ভেতরটা কতটাই না নির্জন। অবশ্য যার বিয়ে তার নিজেরই মনে কোনো হইচই নেই, প্রফুল্লতা নেই। সেখানে বাড়ির অন্যজন আর কি করবে? আয়েশা বেগম যখন এসব একমনে ভাবছিল ঠিক তখনই শাহানা বেগম তাকে ডাকতে ছাদে এলো। আয়েশা বেগমরা 2 ভাই বোন। তার ছোট ভাই আজিজ সরকার গ্রামের একটা স্কুলের মাস্টার। ইমতিয়াজের বিয়েতে যে তারাও এসেছে এটা একদম ভুলে গিয়েছিল আয়েশা বেগম। কিন্তু তার ছোট ভাইয়ের স্ত্রী শাহানাকে দেখে মনে পড়ল তার। অনেকটা কেঁপে উঠেই বলল সে, কখন এসেছ তোমরা? জিবি আপা, কিছুক্ষণ হলো। মেয়েটার শরীর একদম ভালো না আপা। আসতেই চাইতেছিল না। জোর করে আপনার ভাই নিয়ে এসেছে। তার একটাই কথা, ভাগনের বিয়েতে কি দেরি করে এলে হয়? আরে এখানে দেরির কি হলো আপা বলেন তো? মেয়েটার দিকেও তো তাকাতে হবে। আর মেয়ে আমার গতকালই ভার্সিটি থেকে গ্রামে আসছে আর আজই জোর করে ঢাকায় নিয়ে এলো। আপনার ভাইটা খুব বেশি বাড়াবাড়ি। অন্যমনস্ক হয়ে আয়েশা বেগম চুপচাপ তাকিয়ে রইল শাহানা বেগমের দিকে। শাহানা বেগমের কথাগুলো তার এখন আর কানে আসছে না। সে এখন গভীর এক চিন্তায় ডুবে আছে।
এই চিন্তার শেষ কোথায়? পুরো নাম অদ্রিকা সরকার। সংক্ষেপে সবাই অদ্রি বলে ডাকে অদ্রিকাকে। আজিজ সরকারের আদরের একমাত্র মেয়ে অদ্রি। রাজশাহী ভার্সিটিতে সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স করছে সে। 3 বর্ষের পরীক্ষা শেষে গতকালই গ্রামের বাড়িতে এসেছিল কিছুটা সময় কাটাতে। কিন্তু তা আর হয়ে উঠল না। বাবা মার চাপাচাপিতে ঢাকায় আসতে হলো তার ফুফাতো ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে। বিয়েতে এসেছে ঠিকই, কিন্তু কিছুতেই বিয়েটা এনজয় করতে পারছে না সে। শরীরটা সায় দিচ্ছে না কিছুতেই। অদ্রি বিছানায় শুয়ে কানে ইয়ারফোন গুজে কুয়াশা শুনছিল। কুয়াশাটা শুনতে তার কেন যেন খুব বেশি ভালো লাগে। সময় পেলেই কুয়াশা নিয়ে বসে সে, বিশেষ করে রাতে। হোস্টেলে থাকতে অদ্রি আর শেফা মিলে আলো বন্ধ করে কাঁথার মাঝে মাথা ঢুকিয়ে ফুল সাউন্ড দিয়ে চুপচাপ কুয়াশা শোনে। আর একটা গল্পে ভয়ে কেঁপে কেঁপে উঠে শরীর। তারপর ও রাত জেগে কুয়াশা শোনাটা তাদের 2 বান্ধবীর অভ্যাসে পরিণত হয়েছে। দরজায় করার আওয়াজ শুনে অদ্রি চোখ মেলে তাকিয়ে হাসি মুখে উঠে বসতে বসতে বলল, কেমন আছো ভাবি? আয়েশা বেগমের বড় ছেলে ইফতেখারের স্ত্রী সীমা অভিমানী স্বরে বলল, কথা বলিস না একদম। এসে একবারও আমার খোঁজ নিতে গিয়েছিলি? অদ্রি তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, সরি ভাবি, আসলে শরীরটা ভালো না গি হয়েছে। আর অজুহাত দেখাবি না। এসেই মহারানী ভিক্টোরিয়ার মতো রুমে এসে উঠেছিস গো। বের হতাম একটু পর। ভাইয়া কেমন আছে? ওর কথা আর বলিস না। মনে হচ্ছে ওর ভাইয়ের না নিজের বিয়ে। এত লাফালাফি করছে, অসহ্য লাগছে একদম। আর ওদিকে বর মহাশয় চুপ করে ঘরের দরজা লাগিয়ে বসে আছে গিউ। আহু আহো, আসল কথাই তো বললাম না। আমি পার্লারে যাচ্ছি। তুই ও চল, দিনে দিনে চেহারার কি হাল করেছিস, কাল হলুদ। আজকের মাঝে চেহারাটা পাল্টে ফেলবি। উফ! অদ্রি হাই তুলতে তুলতে বলল, সম্ভব না। আমি এখন ঘুমাবো গু। উফ বলছি এখনই গু। অদ্রির কোনো কথা না শুনে সীমা অদ্রিকে হাত ধরে টেনে উঠিয়ে পার্লারের উদ্দেশ্যে বের হল। অদ্রি ও তেমন একটা বাধা দিল না। অদ্রির সীমা ভাবিকে খুব বেশি ভালো লাগে। কতটা মিশুক হলে এতটা আপন করে নিতে পারে সবাইকে, এটা সীমাকে না দেখলে জানত না অদ্রি। বড় লোক ঘরের মেয়ে, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে তার জুড়ি নেই, যথেষ্ট স্মার্ট, স্টাইলিশ। তবুও এ নিয়ে তার মনে কোনো অহংকার নেই। সবার সাথে কত স্বাভাবিকভাবেই না মিশে সে। অবশ্য এতে ইফতেখার ভাইয়ার হাতও আছে। ভাইয়া যদি পথ চলতে তাকে সাহায্য না করত তাহলে এতটা পথ সে একা এতটা সহজভাবে পেরিয়ে আসতে পারত না। প্রত্যেকটা স্বামীরই উচিত তার স্ত্রীর প্রত্যেকটা পদক্ষেপে তার পাশে দাঁড়ানো। তেমন স্ত্রীরও উচিত স্বামীর প্রত্যেকটা সিদ্ধান্তে তার সাথে থাকা। আর সেই কাজটা ইফতেখার ভাই আর সীমা ভাবি অনেক ভালো করেই করে, এটা তাদের মাঝের বন্ধনটা দেখেই বোঝা যায়। হ্যালো হ্যালো। ইমতিয়াজ কি বলবে বুঝতে পারছে না। মায়ের জোড়াজুড়িতে তো ফোনটা করল আখি নামের মেয়েটাকে, কিন্তু এখন গলায় এসে কথা আটকে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। ফোনটা কি কেটে দিবে সে? না, এটা অভদ্রতা হয়। কিন্তু বলবেটা কি? অপাশ থেকে আখি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আচ্ছা, মেয়েটা এমন কর্কশ কণ্ঠী কেন? দেখতে কেমন হবে তাহলে? কালো, মোটা, নাক বোচা টাইপের কোনো মেয়ে নাকি? হলে হবে, এতে এত ভাবার কি আছে? মা যেহেতু ঠিক করেছে, অবশ্যই স্ট্যাটাস বুঝে শুনেই কোনো মেয়েকে বউ করে আনার সিদ্ধান্ত নিয়েছে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ইমতিয়াজ ফোনটা কেটে দিল। তার পরপরই ইমতিয়াজের ফোনে কল এল ওই নাম্বারটা থেকে। ইমতিয়াজ আর কিছু না ভেবেই রোবটের মতো ফোনটা কানে নিয়ে বলল, আমি ইমতিয়াজ। নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো, কেটে যাচ্ছে বারবার। আখি ইমতিয়াজের কথা শুনে যেন প্রাণ ফিরে পেল। এতদিন হলো বিয়েটা ঠিক হয়েছে, অথচ ইমতিয়াজ নামের লোকটি একবারও ফোন করেনি তাকে। দেখা করা তো দূরের কথা, ইমতিয়াজের পরিবার তাকে দেখতে এলেও সে নিজে একবারও আখিকে দেখেনি। ইমতিয়াজের মার পছন্দেই তাকে হাতে আংটি পরিয়ে বিয়েটা পাকাপোক্ত হয়েছে। আখি ও ইমতিয়াজের ছবি দেখে অমত করেনি। এমন চেহারার ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সে নিজে যদি পেয়েই যায় তাহলে অবশ্যই না করবে না। কিন্তু যেহেতু ইমতিয়াজ নিজে আখিকে দেখতে আসেনি, সেহেতু এখানে কিছু গড়বড় অবশ্যই আছে। কিন্তু ইমতিয়াজ এর পরিবার ব্যবসায়ী ঝামেলা বলে বিষয়টা কাটিয়ে দিয়েছে। আর সবাই এটা মেনে নিলেও আখির মনের ভেতর কেমন জেম খচখচ করছিল। কিন্তু মাত্র পাওয়া ইমতিয়াজ এর ফোনটা পেয়ে তার মনটা লাফিয়ে উঠেছে।
নাম্বারটা আখির ফোনে সেভই ছিল। বাবার ফোন থেকে চুপ করে নাম্বারটা জোগাড় করেছে সে। তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল। কবে কল দিবে ইমতিয়াজ। অবশ্য আখি নিজেও কল করতে পারত, কিন্তু বিষয়টা ভালো দেখায় না। মনে হয় বিয়ের জন্য পাগল হয়ে আছে সে। কথা বলছেন না যে? ইমতিয়াজের কথায় আখির চিন্তায় ছেদ পড়ল। তার এখন খুশিতে নাচতে ইচ্ছা করছে, কিন্তু এটা এখন সম্ভব না। কথাটা বলে তারপর না হয় একটা ড্যান্স দেওয়া যাবে। তাই আপাতত নাচার ইচ্ছাটা দমন করে আখি লাজুক ভঙ্গিতে বলল, না মানে আপনি ভালো আছেন? জিবি। আপনি? এতক্ষণ ছিলাম না, কিন্তু এখন আছি। ইমতিয়াজ আর কি বলবে ভেবে না পেয়ে বলল, অহ, আমি কিন্তু আপনার চেয়ে অনেক ছোট। এবার এইচএসসি দিব। সো প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন গু। ইমতিয়াজ আখির কথাটা শুনে কিছুটা হতভম্ব হয়ে গেল। এত ছোট মেয়ের সাথে তার বিয়ে। তার মা তো তাকে এটা জানায়নি। না, হয়তো জানিয়েছিল। অন্যমনস্ক থাকার ফলে হয়তো বিষয়টা খেয়াল করেনি সে নিজে। কিন্তু এত ছোট মেয়েকে বিয়ে করা কি সম্ভব? আখির বাবা তো মন্ত্রী। মন্ত্রীরা কি এত অল্প বয়সে তাদের মেয়েদের বিয়ে দেয় নাকি? এত অল্প বয়সে তো বিয়ে দেয় গরিব ঘরের মেয়েদের, যাদের বাড়িতে রেখে ভাত দেওয়াটাই বোঝা বলে মনে হয়। তখন গরিব ঘরের মেয়েদের বিয়ে দিয়ে তারা বোঝামুক্ত হয়। কিন্তু এক্ষেত্রে তো আখি গরিব ঘরের মেয়ে না। তাহলে সমস্যাটা কি হতে পারে? ইমতিয়াজ খুব স্বাভাবিক গলায় বলল, জানি। তো এত অল্প বয়সে বিয়ে করছো কেন? আর তোমার বাবাই বা দিচ্ছে কেন? কেন? অল্প বয়সে বিয়ে করা কি পাপ নাকি? অল্প বয়সের মেয়েদের বুঝি বিয়ে করতে ইচ্ছে করে না গি? বলেই জিহ্বাটা কামড় দিল আখি। হায় হায়, সে কি বলে ফেলেছে! আখির কথা শুনে হেসে ফেলল ইমতিয়াজ। হাসতে হাসতেই বলল, সেটা বলিনি। আসলে বড়লোক বাড়ির মেয়েদের এত তাড়াতাড়ি বিয়ে কি? ইমতিয়াজকে থামিয়ে দিয়ে আখি বলল, আসলে আমি দেখতে অনেক বেশি রূপবতী তো, তাই আমাকে এভাবে বাসায় বসিয়ে রাখা রিস্ক। কবে না কবে আবার বিরোধী দলের কেউ এসে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। তখন পরের দিন সংবাদপত্রে হেডলাইনে উঠবে মন্ত্রীর রূপবতী মেয়ের অপহরণ। ব্যাপারটা কি ভালো দেখাবে বলুন? আখির কথা শুনে যেন ইমতিয়াজ এর হাসি থামছেই না। এত রসিকতা করতে পারে মেয়েটা? আচ্ছা, মেয়েটাকে কি বিয়ে করে সে ভুল করছে? ছোট্ট একটা বাচ্চা মেয়েকে কোনোভাবেই কষ্ট দেওয়া যায় না। অবশ্য এতটা ছোটও না। তারপরও তার তুলনায় তো আখি অনেক ছোট। ইমতিয়াজ নর্থ সাউথ থেকে 2 বছর হলো এমবিএ কমপ্লিট করে তার বাবার মোহাম্মদপুরের গার্মেন্টসের দেখাশোনার দায়িত্বে আছে। গার্মেন্টস এর সব ঝামেলায় এখন তার ঘাড়ে। এই 2 বছর কোনো রকমের ধানায় পানায় দিয়ে বিয়েটা আটকে রেখেছিল। কিন্তু এখন তো আটকে রাখার কোনো মানেই নেই। তাহলে এখন সে কি বিয়েটা করবে না আখিকে? মানা করে দিবে, কিন্তু মানা করেই বা কি হবে? একদিন তো বিয়েটা করতেই হবে। তাহলে আখির মতো মেয়েকে নয় কেন? নতুনভাবে জীবনটা সাজানোর জন্য হলেও তাকে বিয়েটা করতে হবে। খুব ভোরেই ঘুম থেকে উঠছে আয়েশা বেগম। আজ তার ছেলের গায়ে হলুদ। গুলশান শুটিং ক্লাবে আজ বিকেলে হলুদের অনুষ্ঠান করা হবে। সেই আয়োজনে কোনো যেন কমতি না থাকে। এটা ভেবেই দম ফেলানোর সময়টুকু নষ্ট করতে নারাজ সে। কিন্তু শত কাজের মাঝেও বারবার মনটা কেঁপে উঠছে তার। তার ছোট ছেলের সুখের কথা ভেবেই আজ এত সব আয়োজন। সুখী হতে পারবে তো ইমতি? সাজিদ ঠিক সকাল 10টার মাঝেই উপস্থিত হল ইমতিয়াজদের বাড়িতে। ইমতিয়াজের ছোট্ট কালের বন্ধু সে। একসাথে হাঁটতে শিখেছে, খেতে শিখেছে, কথা বলতে শিখেছে, একসাথে ব্যাট বল খেলতে খেলতে বড় হয়েছে তারা। তারা যদি গ্রামে বেড়ে উঠত তাহলে হয়তো বলা যেত একসাথে হয়ে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে বেড়ে উঠছে তারা। যেহেতু ঢাকায় তাদের বেড়ে উঠা, তাই এই কথাটা বলতে পারে না সাজিদ। সাজিদ ইমতিয়াজের বাবার বন্ধুর ছেলে। সেই কারণেই তাদের একসাথে বেড়ে উঠা। পাশাপাশি বাসায় থাকত আগে তারা। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। কারণ সাজিদের পরিবার অস্ট্রেলিয়াতে সেটেল হয়েছে 10 বছর হল। বন্ধুর বিয়ের সুবোধেই হোক আর অন্য কারণেই হোক 10 বছর পর বাংলাদেশে পা দিল সে। সবার সাথে দেখা করেই সাজিদ ইমতিয়াজের রুমের দিকে এগুলো। দরজায় কড়া নাড়তেই ইমতিয়াজ ঘুম ঘুম গলায় বলল, মা প্লিজ, এখন বিরক্ত করো না গি। আরে শালা, দরজা খোল, আমি তোর কোনো জন্মের মা লাগি রে? সাজিদের গলার স্বর শোনার সাথে সাথেই লাফিয়ে বিছানা থেকে উঠে এসে দরজা খুলে ধরল ইমতিয়াজ সাজিদকে।
এতে দিন পর তোর দেশের কথা মনে পড়ল? আমি কিন্তু দেশের কথা ভেবে আসিনি, এসেছি তোর কথা ভেবে গু। কিছুক্ষণ এভাবেই কথোপকথন চলার পর সাজিদ বলল, আর সবাই কোথায়? আমন, নিলয়, লিখন ওরা? বিকেলে দেখা হবে গু। কতদিন পর তোদের সামনাসামনি দেখলাম, ছুলাম। এত ভালো লাগছে সেটা বলার মতো না। হুদা অস্ট্রেলিয়া। এতদিন ভিডিও কলে কথা হয়েছে, তোদের ধরতে পারিনি, একসাথে কিছুক্ষণ বসে আড্ডা দিতে পারিনি গি। ইমতিয়াজ হালকা হেসে বলল, সিগারেট ধরাবি? দেখি। দুই বন্ধু মনের আনন্দে কিছুক্ষণ আড্ডা দিতে দিতে সিগারেট টানতে লাগল। এক পর্যায়ে সাজিদ বলল, সবাই কি চলে এসেছে? হুম, শুধু ইতি আপু আসেনি, হয়তো বিকেলের মাঝেই চলে আসবে গি। ইতি আপুরা কোথায় থাকে এখন? সিলেট। তাহলে মোটামুটি সবাই এসেছে। ইমতিয়াজ ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হুম। তোর যে মামা ছিল সে এসেছে? হ্যাঁ গু। তোর যে একটা মামাতো বোন ছিল? হ্যাঁ, আছে তো। নামটা যেন কি? হ্যাঁ, অদ্রিকা। রাইট। হুম, অদ্রিকু। চল তো দেখা করে আসি। সবার সাথেই দেখা হয়েছে গু। তুই যা, আমি একটু ঘুমাবো গু। সাজিদ উঠে দাঁড়িয়ে চোখ মেরে বলল, ঘুমাও বেটা ঘুমাও, কাল থেকে তো আর ঘুমাইতে পারবা না। ভাবির স্পর্শে তোমার ঘুম হারাম হয়ে যাবে। শেষ ঘুমটা ঘুমিয়ে নাও। অদ্রির গলার স্বর ঠান্ডা, মিষ্টি। সাধারণ কথা শুনতেও কি দারুণ লাগে। তার বাবা আজিজ সরকারের মতো তার আঞ্চলিক কোনো সুর নেই। অদ্রি কিছুটা জড়তা নিয়েই কথা বলছে সাজিদের সাথে। অচেনা একটা লোকের সাথে আর কিভাবেই বা কথা বলবে? আচ্ছা, এখানে সীমা ভাবি থাকলে কিভাবে কথা বলতো? নিশ্চয় তুমি তুমি করে ডেকে কয়েক সেকেন্ডের মাঝেই পরিচিত হয়ে উঠত দুজনে। মানুষকে কিছু আশ্চর্য গুণ দিয়ে তৈরি করে। তার মাঝের একটি গুণ ও কি তার মাঝে নেই? সাজিদ একমনে তাকিয়ে কথা বলেই যাচ্ছে অদ্রির সাথে। বেশ ফর্সা মেয়েটা, চেহারাটার কাটিং ও সুন্দর। অতএব রূপবতী নারীর তালিকায় তাকে ফেলা যায়। চেহারাটায় এক ধরনের স্নিগ্ধতা আছে অদ্রির মাঝে। কিন্তু চোখটা দেখে কেমন যেন লাগছে। চোখটা ফোলা ফোলা, চোখের নিচে কিছুটা কালিও জমেছে। মেয়েটা কি অসুস্থ নাকি কান্নাকাটি করেছে ভাবতেই সাজিদের বুকটা কেঁপে উঠল। কিন্তু সেটা প্রকাশ না করে সাজিদ বলতে শুরু করল, বিরক্ত হচ্ছ না তো? না গি, আসলে পরিচিত হতে এলাম। ছোটবেলায় কত গিয়ে থেকেছি ইমতিয়াজ এর সাথে তোমাদের বাসায়, মনে আছে তোমার? অদ্রির প্রচণ্ড অস্বস্তি লাগছে। সেটা তার চেহারাতেও সে ফুটিয়ে তুলেছে। তবুও লোকটার যাবার নাম নেই। এত কথা মানুষ বলে। তুই ছোটবেলায় আমাদের বাড়িতে গিয়েছিস, ভালো করেছিস, আমাদের উদ্ধার করেছিস, এখন ফোট। কথাটা মনে মনে বললেও অদ্রি সাজিদের দিকে তাকিয়ে বলল, মনে নেই গু। তোমার কি শরীরটা খারাপ? চোখটা কেমন যেন দেখাচ্ছে। অদ্রির ইচ্ছা করছে সাজিদ নামের লোকটার মুখে কিছু দিয়ে বাড়ি দিয়ে তার বোচা মুখটা ভোতা বানিপয়ে দিতে। এমনি মাথার ব্যথায় কুল পাচ্ছে না সে। তবুও মুখে কিছুটা হাসি ফুটিয়ে বলল, না, ঠিকই আছি গু। তাহলে চোখের নিচে কালি পড়েছে কেন? শোষা ঘষবা, দেখবা চোখের নিচের কালিটা আর নেই গু। এ পর্যায়ে অদ্রি কিছু না ভেবেই বিরক্ত ভঙ্গিতে বলল, আপনার গায়ের রংটা তো শ্যামলা, আপনি নিজেই শেষার ট্রিটমেন্টটা নিজের উপর চালাচ্ছেন না কেন? তাইলে আর আপনি শ্যামলা থাকতেন না, ফর্সা হয়ে যেতেন। এতটুকুতেই থেমে আবার মনে মনে সাজিদের চোদ্দগুষ্টি উদ্ধার করতে লাগল অদ্রি। অদ্রির কথায় এখনও নিজেকে ধাতস্থ করতে পারছে না সাজিদ। সামান্য শেষার কথাটাতেই যে এভাবে রিয়াক্ট করে ফেলবে অদ্রি সেটা সাজিদের জানা ছিল না। তাই আর কথা না বাড়িয়ে উঠতে উঠতে বলল, আমার মনে হচ্ছে তুমি কিছু একটার উপর প্রচণ্ড ডিস্টার্ব। সময় নাও, আশা করি বিকেলের মাঝে নিজেকে আয়ত্তে আনতে পারবে। চলি কেমন? বিকেলে দেখা হবে গু। সাজিদ রুম থেকে বের হয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল অদ্রি। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হল না। এর মাঝেই তার মা শাহানা বেগম একটা শাড়ি হাতে তার রুমে এলো। তার দিকে শাড়িটা এগিয়ে দিয়ে বলল, বিকেলে এটা পরবি। সীমার একটু পর পার্লারের জন্য বের হবে, তোকে রেডি থাকতে বলছে গি। আদ্রি বিরক্ত মুখে বলল, আমি কোথাও যাচ্ছি না, আমার শরীরটা অসম্ভব খারাপ। কিছুক্ষণের জন্য গেলে কিছুই হবে না গি। বলেই রুম থেকে বের হয়ে গেল শাহানা বেগম।
অদ্রির চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সবাই যে যার নিজের সিদ্ধান্ত কেন শুধুই তার উপর চাপিয়ে দেয়। তার কি নিজের অস্তিত্ব নেই তার জীবনে? আখি বাসা থেকে পার্লারের উদ্দেশ্যে বের হয়েছে বেশ কিছুক্ষণ হল। জ্যামের কারণে এখনও পৌঁছাতে পারেনি। অন্যদিন গাড়িতে বসে বসে অপেক্ষা করাটা বিরক্তকর হলেও আজ কেন যেন হচ্ছে না। কাল রাতে সে তার হবু বর ইমতিয়াজের সাথে কথা বলেছে। বেশ খানিকক্ষণ কথা হয়েছে দুজনের। আর সেটার রেশ এখনও কাটেনি আখির। তার মাঝে যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে সেটা তার ভালোই লাগছে। উপভোগ করছে সময়টাকে সে। ইমতিয়াজ এর মতো হাজবেন্ড পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আর কাল রাতে কিছুক্ষণ কথা বলেই বুঝতে পেরেছে আখি। তার চেহারার সাথে সাথে তার মনটাও অদ্ভুত সুন্দর। আচ্ছা, বিয়ের পর সে ইমতিয়াজকে কি বলে ডাকবে সে? তার মা তো তাকে ইমতি করে ডাকে। তাহলে আখিও কি ছোট করে ইমতি করে ডাকবে? হ্যাঁ, এটাই ডাকবে। জোছনার এক রাতে বলবে সে, এই ইমতি শুনছ? আমাকে আজ কোলে করে নিয়ে ছাদে চলো তো। একসাথে দুজনে জোছনা বিলাস করি। ভাবতেই আখির কান আর গালটা লজ্জায় কিছুটা লাল হয়ে গেল। সাথে সাথে অসম্ভব একটা ভালোলাগা দোলা দিয়ে গেল তার মনে। ফর্সা গোল মুখে তাকে দেখতে এখন ঠিক একটা বাঙ্গির মতো লাগছে। অদ্রি আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়াচ্ছিল। একটু পরেই শিলা ভাবির সাথে বের হয়ে পার্লারে যেতে হবে তাকে। হাজার বারণের পর ও তার এর থেকে নিস্তার নেই এটা খুব ভালো করেই জানে অদ্রি। তাই কোনো কথা না বলে চুপচাপ মাথা ব্যথা থাকা সত্ত্বেও উঠে তৈরি হতে শুরু করল অদ্রি। হঠাৎ পিছন থেকে একটা হাত এসে তাকে পেঁচিয়ে ধরল। চিৎকার করার আগেই ঘাড়ের উপর গরম একটা নিঃশ্বাস পড়ল। এই নিঃশ্বাসটা তো অদ্রির অচেনা নয়। টের পেতে আর বাকি রইল না কে এসে ধরে রেখেছে তাকে। নিঃশ্বাসটা ক্রমে আরও উপরের দিকে উঠতে শুরু করল। কানের কাছে এসে থামতেই ফিসফিসে গলায় বলল, এত নিখুঁত অভিনয় তুমি কিভাবে করো অদ্রি?